আসসালামু আলাইকুম। আজ 29 সেপ্টেম্বর 2024 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মাহমুদুর রহমানকে নিয়ে অবিশ্বাস্য যা ঘটল আদালতে। কর্মকর্তাদের সহযোগিতায় পালিয়ে যাচ্ছে অপরাধী পুলিশ কর্মকর্তারা। উপদেষ্টা আসিফ মাহমুদ কোন পার্টি করতেন, অবশেষে তা জানা গেল। এবার বিস্তারিত। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি। রোববার সকাল 10টার দিকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঘুরে দেখা যায়। আদালতের প্রধান ফটকে অবস্থান নিয়েছিল সেনাবাহিনীর সদস্যরা। সেখানে প্রায় 15 জনের মতো সেনা সদস্য প্রাথমিক নিরাপত্তার বিষয়টি দেখছিলেন। তাদের পেছনেই ছিল প্রধান ফটক। ফটকের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, খোলা ছিল শুধু পকেট গেট। এই গেটেও অবস্থান নিয়েছিল সেনা সদস্যরা। তারা আদালত এলাকায় যারা প্রবেশ করতে চেয়েছেন তাদের পরিচয় নিশ্চিত হতে পরিচয়পত্র দেখছিলেন প্রবেশকারীদের। ওই সময়টাতে শুধুমাত্র সাংবাদিক ও আইনজীবীদের প্রবেশ করতে দেয়া হচ্ছিল। এরপর আদালত ভবনের গেটের সামনে অবস্থান নিয়েছিল 10 জনের বেশি সেনা সদস্য। কয়েকজন পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন। সকাল 10:30টার দিকে পুরান ঢাকার জনসন রোড দিয়ে আদালতের দিকে আসেন মাহমুদুর রহমান। এ সময় তাকে হেঁটে আসতে দেখা যায় এবং তার অনুসারীরা সঙ্গে ছিলেন। তারা স্লোগানে মাতিয়ে তুলছিলেন জনসন রোড। শুরুতে মাহমুদুর রহমান এসেছিলেন একটি প্রাইভেট কারে, আর তার অনুসারীরা এসেছিলেন 2টি পিকআপে। পরে তারা একসঙ্গে মিছিল নিয়ে আদালত এলাকায় প্রবেশ করতে চান, কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা এতে বাধা দেন। এ সময় অনুসারীদের সঙ্গে সামান্য ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এরপর মাহমুদুর রহমান অনুসারীদের নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেট দিয়ে প্রবেশ করেন। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের 4 তলার সংযোগ সড়ক দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে প্রবেশ করেন তিনি। বেলা 11:15টায় আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতেই আত্মসমর্পণ করছে। এদিন তার পক্ষে বিএনপি জামাতপন্থী বেশ কয়েকজন আইনজীবী শুনানি করেন। তারা আদালতকে জানান, সম্পূর্ণ মিথ্যা অভিযোগের দায়ের করা মামলায় মাহমুদুর রহমানকে সাজা দেওয়া হয়েছে। তিনি একজন বিপ্লবী সাংবাদিক নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট থেকে পড়াশোনা করেছেন। একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যানও ছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন ফ্যাসিস্ট সরকারের আমলে আদালতে জামিন নেবেন না। গত শুক্রবার দেশে ফিরে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি আজ আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন। এ সময় তাকে কোনো কথা বলতে দেখা যায়নি। জনাকীর্ণ আদালত কক্ষে আসামির ডকে দাঁড়িয়েছিলেন মাহমুদুর রহমান। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সে সঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন দেওয়ার আদেশ দেওয়া হয়। বেলা 11:25 কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এদিকে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, রাজনৈতিকভাবে নয়, বুদ্ধিবৃত্তিক পথেই এ মামলা মোকাবেলা করবেন সাংবাদিক মাহমুদুর রহমান। অন্যদিকে তার ফাইলিং লয়ার জয়নুল আবেদিন মেজবাহ অভিযোগ করে বলেন, এ মামলার কথিত ভিকটিম জয়ের সঙ্গে রায় প্রদানকারী বিচারকের ছবি প্রমাণ করে এ মামলার বিচার প্রক্রিয়া ছিল ষড়যন্ত্রের অংশ। মাহমুদুর রহমানকে দমানোর জন্য কাল্পনিক অভিযোগে দায়ের করা মামলায় সাজা দেওয়া হয়। আমরা আজকের আদেশের পূর্ণাঙ্গ কপি পেলেই উচ্চ আদালতে আপিলে যাব। আশা করছি শীঘ্রই তিনি কারামুক্ত হবেন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের অনেক কর্মকর্তা এখনও আত্মগোপনে রয়েছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেকেই। এই তালিকায় নতুন যোগ হয়েছেন পুলিশের এক সময়ের প্রভাবশালী কর্মকর্তা মীর রেজাউল আলম। গত 18 সেপ্টেম্বর তিনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পালিয়ে গেছেন। পুলিশ সূত্র জানায়, মীর রেজাউল আলম পুলিশের 15তম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর এলাকার চৌগাছিতে। তিনি সর্বশেষ অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। 5 আগস্ট পট পরিবর্তনের পর তিনি আর অফিস করেননি। এর মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার ফোন দিয়ে আটেন। গত 18 সেপ্টেম্বর মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিডনি চলে যান। পুলিশের একাধিক সূত্র জানায়, পুলিশের বিশেষ শাখায় ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে ম্যানেজ করে তিনি ইমিগ্রেশন পার হয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিশেষ শাখার ওই কর্মকর্তা মীর রেজাউল আলম ছাড়া আরও অনেককেই বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। জানা গেছে, গত 14 সেপ্টেম্বর পল্টন থানায় পুলিশ কর্মকর্তা মীর রেজাউল আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।
মামলা দায়েরের পর থেকেই গ্রেপ্তার আতঙ্কে তিনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার অ্যাডমিন হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও অপারেশন শাখার দায়িত্বে এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পুলিশ সদর দপ্তর জানায় ৫ আগস্ট পদ পরিবর্তনের পর মোট ১৮৭ জন কর্মকর্তা ও সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এছাড়া প্রায় ২ ডজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়াও রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রায় ৩০০ পুলিশ সদস্য ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্র জানায় ইতোমধ্যে পুলিশের সাবেক ২ কর্মকর্তা একেএম শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অনেক পুলিশ কর্মকর্তা ও সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও ১.৫ ডজন কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া হয়েছে। যে কোনো সময়ে সেসব পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গ্রেপ্তার করা হতে পারে। পুলিশের একটি সূত্র জানায় ঢাকার ৫০ থানায় যেসব পুলিশ কর্মকর্তা ছাত্র জনতার আন্দোলনে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেককেই গ্রেপ্তার করা হবে। ইতোমধ্যে যাত্রাবাড়ী থানা সাবেক ওসি আবুল হাসান ও গুলশান থানা সাবেক ওসি মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যেসব এলাকায় পুলিশের গুলিতে আন্দোলনকারীরা নিহত হয়েছেন সেসব এলাকার উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনারদেরও আইনের আওতায় আনা হবে। পুলিশের একটি সূত্র জানায় বাংলাদেশ পুলিশের সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত কর্মকর্তা সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তাকে আর প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। একটি সূত্র জানিয়েছে তিনি মারধরের শিকার হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর একটি সূত্র জানিয়েছে তিনি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এছাড়া আরেক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন বলে জানা গেছে। এছাড়া পুলিশের আওয়ামী ঘনিষ্ঠ আরও কয়েকজন কর্মকর্তাও বিভিন্ন কৌশলে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি। আসিফ লেখেন, বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম, পরে দলীয় লেজুর ভিত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি। আসিফ মাহমুদের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে, বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম, পরে দলীয় লেজুর বৃত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি। যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি, তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থী হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতিমানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া তিনি সহ ওই সংগঠনের আরও ২ গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিস আলম, যারা সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন, যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয়। আসিফ মাহমুদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। এরপরে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। ২০২৩ সালে ৪ অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পান তিনি। ২০২৪ সালের ৮ আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। একই সঙ্গে ২০২৪ সালের ১৬ আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। আওয়ামী সন্ত্রাসীদের অনেকে এখন বিএনপিতে ঢুকে পড়েছে। বিএনপির এক শ্রেণীর সুবিধাবাদী নেতাদের আশ্রয় প্রশ্রয়ে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাজধানীর দক্ষিণখান এলাকায়। দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং চিহ্নিত সন্ত্রাসী জাকির ও হান্নান স্থানীয় বিএনপির আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশে বসে বক্তৃতা করায় দক্ষিণখান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ দেখা দিয়েছে। সূত্র জানায়, দক্ষিণখান এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন জাকির এবং আব্দুল হান্নান কুখ্যাত জমির দালাল ও জাল দলিলকারক হিসেবে পরিচিত। বিগত আওয়ামী দুঃশাসনের সময় তারা আওয়ামী লীগে যোগ দিয়ে রমরমা জমির দালালি ব্যবসা করে। এ চক্রান্তের ফাঁদে আটকা পড়ে বহু লোক সর্বশান্ত হয়। দক্ষিণখান ৩০০ ফুট পূর্বাচল এবং ভাটারা এলাকায় এরা ভূমিদস্যু হিসেবে পরিচিত। এলাকাবাসী জানায়, জাকির, হান্নান, মানিকজোড়, দক্ষিণখান কাওলা এলাকার বাসিন্দা। এ সময়
তারা সবসময় একসঙ্গে ঘোরাফেরা করে, এরা অবৈধ অস্ত্রধারী। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় কমিশনার আনিসুর রহমান নাইম এবং ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য হিসেবে পরিচিত। এদের অন্যতম কাজ সাধারণ মানুষের জমি দখল করা এবং বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে জাল জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শন করে জমি বায়না করা, পরবর্তীতে ওই জমি বহুগুণ দামে কিনতে বাধ্য করা, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে মাস্তানি করা এবং অস্ত্রের ভয় দেখিয়ে বেআইনিভাবে জমি রেজিস্ট্রি করে নেয়া। আওয়ামী লীগের 16 বছরে এরা এভাবে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা কামিয়েছেন। এ চক্রের গডফাদার কমিশনার নাইম এবং সাবেক এমপি হাবিব হাসান আত্মগোপনে থাকলেও গ্রেপ্তার এড়াতে জাকির হান্নান এখন ভোল পাল্টে বিএনপিতে ঢুকে পড়েছে। এখন তারা বলার চেষ্টা করছেন আগে বিএনপি করতেন, অথচ এদের কারণে আওয়ামী লীগের স্বৈরশাসনের সময় বিএনপির বহু নেতাকর্মী রাতে বাসায় ঘুমাতে পারেনি। জাকির হান্নানের দ্বারা নানাভাবে হয়রানির শিকার ভুক্তভোগীরা এদের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে, যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না, আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু প্রতিশোধহীন হবে না। একই সাথে তিনি 5 দিনের শোক ঘোষণা করেছেন। ইরান একই সাথে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা জরুরি ভিত্তিতে ডাকার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাসরুল্লাহর মৃত্যুকে ঐতিহাসিক মোড় ঘুরানো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই হত্যাকাণ্ডকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই অব্যাহত আছে। একের পর এক আঘাতে জর্জরিত হিজবুল্লাহ। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের অন্তর্ঘাতমূলক ঘটনায় এর যোগাযোগ কাঠামো এবং বিমান হামলায় এর অস্ত্র ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আল বাশা বলেছেন, হাসান নাসরুল্লাহকে হারানোর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। গোষ্ঠীটি অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনার পাশাপাশি স্বল্প মেয়াদে এর রাজনৈতিক ও সামরিক কৌশলকে পরিবর্তন করবে। তবে ইসরায়েল বিরোধী এই সংগঠনটি হুট করে ক্ষান্ত দেবে এমন প্রত্যাশা কিংবা ইসরায়েলের চাওয়া অনুযায়ী শান্তির পথে আসবে তা সম্ভব হবে না। হিজবুল্লাহ ইতোমধ্যে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দলটির এখনও হাজার হাজার যোদ্ধা আছে। এদের অনেকেরই সিরিয়া যুদ্ধে অংশ নেয়ার অভিজ্ঞতা আছে এবং তারা প্রতিশোধ নেয়ার দাবি করেছে। সংগঠনটির এখনও যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে, যার অনেকগুলোই দূরপাল্লার। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার মতো অস্ত্র আছে, যা তেল আবিব ও অন্য শহরগুলোতে পৌঁছতে পারে। নিজেরা আরও ধ্বংসের লক্ষ্যে পরিণত হওয়া বা নিশ্চিহ্ন হওয়ার আগে সেগুলো ব্যবহারের জন্য গোষ্ঠীটির ভেতরে চাপ বাড়ছে। ইরান কি করবে? সাম্প্রতিক হত্যাকাণ্ড হিজবুল্লাহর মতো ইরানের জন্য একটি বড় ধাক্কা। দেশটি ইতোমধ্যে 5 দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া দেশটি তাদের নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোপন জায়গায় সরিয়ে নিয়েছে। তেহরানের গেস্ট হাউসে ইসমাইল হানিয়ার অপমানজনক হত্যাকাণ্ডের প্রতিশোধ ইরান এখনও নিতে পারেনি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বেশ কিছু সশস্ত্র সহযোগী গোষ্ঠী আছে, যেটি তথাকথিত প্রতিরোধের অক্ষ। হিজবুল্লাহর মতো ইয়েমেনের আছে, হুথি এবং ইরাক আর সিরিয়ায় আছে কয়েকটি গোষ্ঠী। ইরান এসব গোষ্ঠীকে ইসরায়েলে এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা করতে বলতে পারে, কিন্তু যেই পদক্ষেপই ইরান নিক বা না নিক, সেটি হবে যুদ্ধের জন্য বন্দুকে চাপ দেওয়ার মতো, যাতে তারা জয়ের খুব একটা আশা করতে পারে না।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।